রাশিয়ায় মেট্রো রেলে সন্ত্রাসী হামলায় মূল সন্দেহভাজন কিরগিজস্তান বংশোদ্ভূত রুশ নাগরিক, শ্রদ্ধা ভরে নিহতদের স্মরণ। সন্ত্রাসবাদ মোকাবেলায় একসঙ্গে কাজ করতে রাজি যুক্তরাষ্ট্র, মিশর। জাতিসংঘের জনসংখ্যা তহবিলে অর্থ বরাদ্দ বাতিল করল ট্রাম্প প্রশাসন। সিরিয়ার ইদলিবে বিমান হামলায় নিহত অন্তত 60। দেশটিতে আবারও সন্ত্রাস বিরোধী অভিযান শুরুর ঘোষণা তুরস্কের। মধ্যপন্থী বিদ্রোহীদের নতুন জোট গঠনের প্রস্তুতি। এবং ব্রেক্সিট আলোচনায় জিব্রাল্টারের সার্বভৌমত্ব নিয়ে আপোষ করবে না যুক্তরাজ্য, সবাইকে ধৈর্য ধারণের আহ্বান স্পেনের। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি ফাহমিদা মৌটুসী। রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের মেট্রো রেলে সন্ত্রাসী হামলায় মূল সন্দেহভাজন কিরগিজস্তান বংশোদ্ভূত রুশ নাগরিক বলে জানিয়েছে কিরগিজ নিরাপত্তা বাহিনী। সোমবারের হামলায় শিশুসহ অন্তত 11 জন নিহত হয়, আহত হয় অর্ধশত। এ ঘটনায় 3 দিনের শোক ঘোষণা করেছে নগর কর্তৃপক্ষ। এদিকে হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুতিনের সঙ্গে ফোনালাপে সন্ত্রাস নির্মূলে রুশ মার্কিন একযোগে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। স্থানীয় সময় সোমবার বিকেলে আকস্মিক বোমার বিস্ফোরণে কেঁপে ওঠে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের মেট্রো রেলওয়ে স্টেশন। সে সময় টেকনোলজি চেলসি ইনস্টিটিউট স্টেশন থেকে সেন্নায়া প্লোস্টার স্টেশনে যাচ্ছিল একটি ট্রেন। ভিডিও ফুটেজে দেখা যায় প্রাণ বাঁচাতে এভাবেই বগি থেকে লাফিয়ে পড়েন অনেক যাত্রী। দুমড়ে মুচড়ে যাওয়া ট্রেনের দরজার পাশে আহাজারি করতে থাকেন আহতরা। আমি বগি থেকে বের হয়ে দেখি আহত অবস্থায় অনেকে চিৎকার করছে, অনেক রক্তাক্ত মৃতদেহ পড়ে থাকতে দেখেছি, যা দেখে আমি আতঙ্কিত হয়ে পড়ি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান উদ্ধারকারীরা। পাশাপাশি মাঠে নামে বোমা নিষ্ক্রিয়কারী দল। সেখান থেকে আরো 2টি অবিস্ফোরিত বোমা উদ্ধার করা হয়। বিস্ফোরণের ঘটনার পরপরই পিটার্সবার্গের বেশিরভাগ পাতাল রেল বন্ধ ঘোষণার পাশাপাশি নিরাপত্তা জোরদার করা হয়। এই ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে মোমবাতি জ্বালিয়ে ও ফুল দিয়ে শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। এই ট্রেনে আমি, আমার পরিবার এবং বন্ধুরা ভ্রমণ করতাম। এ ঘটনা আমাদের সঙ্গেও হতে পারত, কিন্তু বিস্ফোরণের সময় আমরা কেউই ছিলাম না, তাই বেঁচে গেছি। তবে যারা নিহত ও আহত হয়েছেন তাদের প্রতি গভীর সমবেদনা জানাতে এখানে ছুটে এসেছি। বোমা হামলার পর দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সন্ত্রাসবাদ সহ সম্ভাব্য সব কারণ মাথায় রেখে ঘটনার তদন্তের কথা জানান তিনি। আমি প্রথমেই হতাহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। বিস্ফোরণের কারণ খুঁজে বের করতে আমি এরই মধ্যে নিরাপত্তা বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক করেছি। স্থানীয় কর্তৃপক্ষ ও আইন শৃঙ্খলা বাহিনী তদন্ত পরিচালনার পাশাপাশি হতাহতদের সব ধরনের সহায়তা দিয়ে যাচ্ছে। সোমবারই পুতিনকে ফোন করে হামলার ঘটনায় দুঃখ প্রকাশের পাশাপাশি সন্ত্রাসবাদকে পরাজিত করতে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের একযোগে কাজ করার গুরুত্ব তুলে ধরেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবারের হামলার ঘটনায় আরবারজান জালিলভ নামের কিরগিজস্তান বংশোদ্ভূত এক রুশ নাগরিক জড়িত বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় যৌথভাবে তদন্ত করছে রাশিয়া ও কিরগিজস্তান। একে সন্ত্রাসী হামলা আখ্যা দিয়ে রুশ প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছেন। কর্তৃপক্ষ এরই মধ্যে সন্ত্রাসী আইনে মামলা দায়েরের পাশাপাশি 2 জনের বিরুদ্ধে তল্লাশি পরোয়ানা জারি করেছে। সেন্ট পিটার্সবার্গে পুতিনের একটি অর্থনৈতিক ফোরাম শেষ হওয়ার পরপরই এ বিস্ফোরণের ঘটনা ঘটল। আফরিন জেরিন, সময় সংবাদ। রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে মেট্রো ট্রেনে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা। একই সঙ্গে এই ঘটনায় নিহতদের স্বজনদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে বিশ্বব্যাপী সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে রাশিয়ার প্রতি সংহতিও প্রকাশ করেন বিশ্ব নেতারা। সোমবার বিকেলে ভয়াবহ বিস্ফোরণের শব্দে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের 2টি পাতাল রেল স্টেশন এলাকা কেঁপে ওঠে। ঘটনাস্থলেই হতাহত হন বহু মানুষ। মুহূর্তেই আতঙ্কের নগরীতে পরিণত হয় পুরো শহর। সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়ে শোক প্রকাশ করেন বিশ্বের বিভিন্ন দেশ ও জোটের নেতারা। হামলার সময় ওয়াশিংটনে মিশরীয় প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় এ ঘটনাকে ভয়াবহ সন্ত্রাসী হামলা হিসেবে উল্লেখ করে এর তীব্র নিন্দা জানান তিনি।
the world absolutely a terrible thing. হামলার পর এক নিয়মিত সংবাদ সম্মেলনে হোয়াইট হাউসের পক্ষ থেকেও আনুষ্ঠানিকভাবে এর তীব্র নিন্দা জানানো হয়। যুক্তরাষ্ট্র ভয়াবহ ও ঘৃণ্য এই সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানাচ্ছে। এ ঘটনায় যারা প্রিয়জন হারিয়েছেন তাদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি আমরা। পাশাপাশি যারা আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করছে। জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে বিশ্বব্যাপী সন্ত্রাস বিরোধী লড়াইয়ে রাশিয়ার পাশে থাকার ঘোষণাও দেন। প্রথমত, হামলার ঘটনায় হতাহতের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি আমি। আন্তর্জাতিক সম্প্রদায়কে সঙ্গে নিয়ে সমন্বিতভাবে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব আমরা। সেন্ট পিটার্সবার্গে মেট্রো ট্রেনে হামলায় জড়িতদের দ্রুত খুঁজে বের করে গ্রেফতারের দাবি জানায় জাতিসংঘ। স্বজন হারানোদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন। সেন্ট পিটার্সবার্গে সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন মহাসচিব আন্তোনিও গুতেরেস। এ ঘটনায় হতাহতের পরিবারের প্রতি গভীর সমবেদনার পাশাপাশি রাশিয়ার জনগণের প্রতিও সহমর্মিতা প্রকাশ করেছেন মহাসচিব। রাশিয়াবাসীর প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি আমরা। বিশেষ করে যেসব মানুষ তাদের প্রিয়জন হারিয়েছেন তাদের প্রতি সহমর্মিতা জানাচ্ছি। আমরা রাশিয়ার বর্তমান পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছি। সেন্ট পিটার্সবার্গের পাতাল ট্রেনে ভয়াবহ এই সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছে জার্মানি, ব্রিটেন, ফ্রান্স সহ আরো বেশ কয়েকটি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা। অন্যয় কর্মকার, সময় সংবাদ। সন্ত্রাসবাদ মোকাবিলায় মিশর ও যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির যুক্তরাষ্ট্র সফরে ট্রাম্পের সঙ্গে বৈঠকে তার নেতৃত্বের প্রশংসা করেন ট্রাম্প। এদিকে জাতিসংঘের জনসংখ্যা তহবিলে অর্থ বরাদ্দ বাতিল করেছে ট্রাম্প প্রশাসন। মানবাধিকার লঙ্ঘনের জন্য বিশ্বজুড়ে সমালোচনায় থাকা মিশরীয় প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির যুক্তরাষ্ট্র সফরকে কেন্দ্র করে এই বিক্ষোভ। সোমবার হোয়াইট হাউসের কাছে বিক্ষোভে অংশগ্রহণকারীরা খুনি ও যুদ্ধাপরাধী লেখা প্লেকার্ড হাতে স্লোগান দিতে থাকে। মুসলিম ব্রাদারহুডের বহু নেতাকর্মীকে হত্যা, নির্যাতন এবং কারাগারে বন্দী রাখার কারণে সিসির তীব্র নিন্দা জানান তারা। বাইরের এই উত্তাপ অবশ্য হোয়াইট হাউসের ভেতরে পৌঁছায়নি, যেখানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসেন সিসি। 2014 সালে ক্ষমতা নেয়ার পর এটিই তার প্রথম যুক্তরাষ্ট্র সফর। সাবেক প্রেসিডেন্ট ওবামা সিসিকে কখনো যুক্তরাষ্ট্রে আমন্ত্রণ জানাননি। দেশের কঠিন সময়ে সঠিক পদক্ষেপ নেওয়ায় ট্রাম্প সিসির নেতৃত্বের ব্যাপক প্রশংসা করেন। মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে কোনো কথাই বলেননি ট্রাম্প। প্রেসিডেন্ট সিসি, আপনাকে আমি শুধু এটুকু বলতে চাই যে আপনি আমার খুব কাছের একজন বন্ধু হয়ে গেছেন। ভবিষ্যতে আমাদের দুদেশের সম্পর্ক আরো গভীর ও মজবুত হবে। আমরা একসঙ্গে আইএস মোকাবিলায় কাজ করব। সবাইকে জানাতে চাই, সিসি যা করছেন তাতে সমর্থন জানিয়ে যাব আমরা। ট্রাম্পের সুরে সুর মেলান সিসিও। তাকে আমন্ত্রণ জানানোয় ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। গত 8 বছরে এই প্রথম কোন মিশরীয় প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্র সফর করছে। প্রেসিডেন্ট ট্রাম্পের ব্যক্তিত্বের প্রশংসা সবসময় আমি করি, বিশেষ করে সন্ত্রাসবাদ মোকাবেলায় তার যে কঠোর অবস্থান, সেজন্য তিনি প্রশংসার দাবিদার। সিসি যতই প্রশংসা করুন না কেন, ক্ষমতা গ্রহণের পর থেকে নেওয়া নানা পদক্ষেপের জন্য সমালোচিত হচ্ছেন ট্রাম্প। লস অ্যাঞ্জেলেস টাইমসের 4 পর্বের সম্পাদকীয় শিরোনাম করা হয়েছে আমাদের অসৎ প্রেসিডেন্ট। প্রথম পর্বের লেখায় ট্রাম্পকে তুলোধুনো করা হয়েছে তার নির্বাচনী প্রচারণার সময় থেকে শুরু করে এ পর্যন্ত বিভিন্ন সময়ে মিথ্যার আশ্রয় নেওয়া এবং অভিবাসন নীতির মতো বিভিন্ন বিদ্বেষমূলক পদক্ষেপের কারণে। এছাড়া তার বিরুদ্ধে প্রতিবাদের আহ্বানও জানানো হয় ওই লেখায়। এদিকে বিশ্বের 150টি দেশে পরিবার পরিকল্পনা নিয়ে কাজ করা ইউএনএফপিএ কে প্রদেয় অর্থ বরাদ্দ বাতিল করেছে যুক্তরাষ্ট্র। ট্রাম্পের গর্ভপাত বিরোধী কঠোর নীতির বিরুদ্ধে গিয়ে গর্ভপাতকে সমর্থন করে এমন একটি কর্মসূচির কারণে এ বরাদ্দ বাতিল করা হয়। যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপে জাতিসংঘের মার্কিন অনুদান কমিয়ে আনার আভাস পাচ্ছেন অনেক বিশ্লেষক। হাফসাতুন্নেসা, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে ট্রাম্পের মনোনীত নীল গোরসাচের বিষয়ে সিনেটে ভোটাভুটির আগে সিনেট জুডিশিয়ারি কমিটির ভোট অনুষ্ঠিত হয়েছে। এতে নীল গোরসাচকে মনোনয়ন দেওয়ার পক্ষেই বেশি ভোট পড়েছে। আগামী শুক্রবার এ বিষয়ে সিনেটে ভোটাভুটির কথা রয়েছে। বেশিরভাগ রিপাবলিকান গোরসাচের পক্ষে রয়েছেন। তারা বলছেন বিচারপতি হিসেবে গোরসাচের মনোনয়ন অনেকটাই নিশ্চিত। এদিকে গোরসাচের বিপক্ষে পর্যাপ্ত ভোট পড়বে বলে বিশ্বাসী ডেমোক্র্যাট সিনেটররা। অন্যদিকে ওবামা কেয়ার বাতিল করে ট্রাম্পের নতুন স্বাস্থ্যনীতি বিল আকারে উত্থাপনের আগেই ট্রাম্প প্রত্যাহার করে নেওয়ার পর আবারও তা নিয়ে আলোচনায় বসেছেন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স সহ হোয়াইট হাউসের শীর্ষ কর্মকর্তারা। সংশোধিত স্বাস্থ্যনীতি নিয়ে শিগগিরই পার্লামেন্টে ভোটাভুটি হবে বলেও আভাস দিয়েছে হোয়াইট হাউস।
যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষেধাজ্ঞার ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর সাবেক পরিচালক জন ব্রেনান। সোমবার বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে নিরাপদ সীমান্ত ও সন্ত্রাসমুক্ত দেশ প্রতিষ্ঠায় ট্রাম্প প্রশাসনের বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করেন তিনি। আমরা জানি সন্ত্রাসী গোষ্ঠী বিশ্বব্যাপী তাদের সদস্যদের ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে, আর তাই যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হুমকি মোকাবিলায় কিছু দেশের নাগরিকদের এদেশে ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপের ক্ষেত্রে যথেষ্ট যুক্তি রয়েছে। বৃহত্তর স্বার্থের কথা ভেবে মার্কিন প্রশাসনের উচিত সম্ভাব্য হুমকি মোকাবিলায় কাজ করে যাওয়া। তবে পারিবারিক, শিক্ষা ও কাজের জন্য যাদের যুক্তরাষ্ট্র ভ্রমণের বৈধতা রয়েছে তাদের উপর যেন ক্ষতিকর কোনো প্রভাব না পড়ে সে বিষয়ে লক্ষ্য রাখতে হবে। সিরিয়ার ইদলিবে বিদ্রোহীদের নিয়ন্ত্রিত এলাকায় বিমান হামলায় অন্তত 60 জন নিহত হয়েছেন। এ ঘটনায় বহু মানুষ আহত হয় বলে জানায় ব্রিটেন ভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। এদিকে সিরিয়ায় নতুন করে সন্ত্রাস বিরোধী অভিযান শুরু করতে যাচ্ছে তুরস্ক। দেশটিতে আঙ্কারার কয়েক মাসের সামরিক অভিযানের সমাপ্তি ঘোষণার পরপরই সোমবার এই ঘোষণা এলো। এর মধ্যে আসাদ সরকার বিরোধী লড়াই জোরদারে যুক্তরাষ্ট্রের সহযোগিতায় মধ্যপন্থী বিদ্রোহীরা নতুন একটি জোট গঠনের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে গণমাধ্যম। মঙ্গলবার সিরিয়ার ইদলিবে বিমান হামলায় অর্ধশতাধিক মানুষের মৃত্যুর খবর জানায় গণমাধ্যম। সিরিয়ার সরকারি বাহিনী কিংবা রুশ বাহিনী এ হামলা চালিয়ে থাকতে পারে বলে ধারণা করছে বিরোধীরা। প্রদেশটির খান শেখুন এলাকায় চালানো এই হামলায় বিষাক্ত রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয় বলে দাবি করেছে ব্রিটেন ভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। এর আগে সোমবার ইদলিব প্রদেশের বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় বিমান হামলায় একটি হাসপাতাল ক্ষতিগ্রস্ত হওয়ার ছবি সোমবার অনলাইনে প্রকাশিত হয়। একই এলাকায় বিমান হামলায় ধসে পড়া আরেকটি ভবনের ধ্বংসস্তূপ থেকে এক নারী ও পুরুষকে জীবিত উদ্ধার করা হয়। কারা এ হামলা চালিয়েছে সে বিষয়ে নির্দিষ্ট জানা না গেলেও সরকারি বাহিনী এ হামলা চালিয়ে থাকতে পারে বলে ধারণা স্থানীয়দের। হোমসের সর্বশেষ ঘাঁটি থেকে বিদ্রোহীদের সরিয়ে নেওয়ার প্রক্রিয়ার মধ্যেই আসাদ বিরোধীরা আবারও সংগঠিত হতে শুরু করেছে বলে জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয় সিরিয়ার সরকার বিরোধী মধ্যপন্থী বিদ্রোহীরা নতুন একটি জোট গঠনের প্রস্তুতি নিচ্ছে। যুক্তরাষ্ট্রের সহযোগিতায় এরই মধ্যে উত্তরাঞ্চলে বিদ্রোহীদের ঐক্যবদ্ধ করার কাজও শুরু হয়েছে বলে ফ্রি সিরিয়ান আর্মি এফএস এর বরাতে জানায় গণমাধ্যমটি। যুক্তরাষ্ট্রের পাশাপাশি নতুন জোটটি তুরস্ক, ইউরোপ ও পারস্য উপসাগরীয় দেশগুলোর সমর্থনে কাজ করবে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। আর এই গোষ্ঠীর মূল উদ্দেশ্য হবে উত্তরাঞ্চলে সরকারি বাহিনীর বিরুদ্ধে লড়াই করে বিরোধীদের অবস্থান শক্তিশালী করা। এদিকে সিরিয়া ইস্যুতে নীতি পরিবর্তনের ইঙ্গিত দেওয়ার একদিন পরই আবারও ভোল পাল্টালেন জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি। প্রেসিডেন্ট আসাদকে ক্ষমতাচ্যুত করা যুক্তরাষ্ট্রের লক্ষ্য নয় এমন বক্তব্যের একদিন পরই সোমবার নিউ ইয়র্কে এক সংবাদ সম্মেলনে সিরিয়ায় পরবর্তী নির্বাচনে আসাদের অংশগ্রহণের বিপক্ষে কথা বলেন তিনি। আমি মনে করি সিরিয়ার জনগণ আর প্রেসিডেন্ট আসাদকে ক্ষমতায় দেখতে চায় না। দেশটির বর্তমান সরকার যেভাবে সাধারণ মানুষের উপর হামলা চালিয়ে যাচ্ছে আমরা তার নিন্দা জানাই। রাশিয়া এবং ইরান সিরিয়ার বর্তমান সরকার সমর্থন দিয়ে বড় ভুল করছে। What he does, as well as the Russian and Iranian support. সিরিয়ায় সামরিক অভিযান সমাপ্তি ঘোষণার কদিন যেতে না যেতেই দেশটির উত্তরাঞ্চলে আবারও সন্ত্রাস বিরোধী লড়াই শুরুর ঘোষণা দিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। একই সঙ্গে যে কোনো মূল্যে দেশ ও দেশের বাইরে সন্ত্রাসীদের পরাজিত করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এদিকে সিরিয়ায় চলমান সংঘাতে ঘরবাড়ি হারা শরণার্থীদের সহযোগিতা বাড়াতে বিশ্ববাসীর প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ। সিরীয় শরণার্থীদের আশ্রয় দেয়া দেশগুলোর অর্থ সহায়তা আরও বাড়ানো উচিত বলেও জানায় সংস্থাটি। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরো দেখবেন। পশ্চিম মসুরে ইরাকি বাহিনীর আইএস বিরোধী অভিযানে 40 জঙ্গি নিহত। আরো কয়েকটি এলাকা নিয়ন্ত্রণে নেয়ার দাবি। সন্ত্রাসীদের পৃষ্ঠপোষকতা দিচ্ছে সৌদি আরব, অভিযোগ আবাদি। ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন সম্মেলনে এসডিজি বাস্তবায়নে অর্থনৈতিক কর্মকাণ্ডে নারীর অংশগ্রহণ ও নেতৃত্ব নিশ্চিত করতে 23 দফা খসড়া প্রস্তাব গৃহীত হয়েছে। টানা 4 দিনের আলোচনা বিতর্ক শেষে ঐক্যমতে পৌঁছালো স্ট্যান্ডিং কমিটি। বিকেলে একথা জানান বাংলাদেশের সংসদ সদস্য ডক্টর আব্দুর রাজ্জাক। এর আগে সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বৈষম্য নিরসন, সবার জন্য মর্যাদা ও কল্যাণ প্রতিপাদ্যে 136তম ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন সম্মেলনের 4র্থ দিনের অধিবেশন শুরু হয়। গত 3 দিনের মতো আজও শিশু কিশোরদের স্বাস্থ্য সুরক্ষা ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন বিষয়ে চলে বিতর্ক। 131টি দেশের 1300-র বেশি প্রতিনিধি, 45 জন স্পিকার, 37 জন ডেপুটি স্পিকার, 400-র বেশি সংসদ সদস্য সহ 44টি আন্তর্জাতিক সংগঠনের অংশগ্রহণে এই সম্মেলন শেষ হবে 5 এপ্রিল। সারা পৃথিবীতেই ওমেন তো অর্ধেক পপুলেশন, দে কনস্টিটিউট হাফ অফ দ্য পপুলেশন।
তাদেরকে কিভাবে উন্নয়নের ড্রাইভার হিসাবে, উন্নয়নের ইঞ্জিন, ভেহিকেল হিসাবে ব্যবহার করা যায়। এই ক্ষেত্রে একটা ইস্যু আনা হয়েছে যে ফাইন্যান্সে তাদের ইনক্লুশন, যেমন ঋণ, যাতে মেয়েরা ঋণ পায়, ঋণ দিয়ে তারা নতুন একটা ব্যবসা, নতুন একটা শিল্প প্রতিষ্ঠান, একটা কিছু বা ইনকাম জেনারেটিং আয় হয় এমন একটা কর্মকাণ্ড হাতে নিতে পারে। তো সেই ব্যাপারে আলোচনা হয়েছে। যেমন বলা হয়েছে যে মেয়েদেরকে মোবাইল টেলিফোন বা আইসিডি এরিয়াতে তাদেরকে, মহিলাদেরকে প্রশিক্ষণ দিতে হবে। দর্শক, এই মুহূর্তে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন সম্মেলনে আছেন সহকর্মী ওমর ফারুক। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। ওমর। মৌটুসী, আপনি জানেন যে আজ সম্মেলনের চতুর্থ দিন এবং চতুর্থ দিনের একদম শেষ পর্যায়ে এসেছি এবং আপনি এরই মধ্যে জেনেছেন যে অর্থনীতিতে নারীর অংশগ্রহণ বাড়াতে 23 দফা প্রস্তাবনা খসড়া প্রস্তাবনা গৃহীত হয়েছে এবং সেই খসড়া প্রস্তাবনার উল্লেখযোগ্য যেই দিকগুলো আমরা দেখতে পেয়েছি সেগুলি হচ্ছে যে নারীর অর্থনৈতিক অংশগ্রহণের ক্ষেত্রে যে সকল আইনগত এবং সাংস্কৃতিক এবং আরও অন্যান্য যে সকল সামাজিক বাধা রয়েছে সেগুলো দূর করার বিষয়ে বিশ্বের সব পার্লামেন্টারিয়ানদের প্রতি আহ্বান জানানো হয়েছে। এর পাশাপাশি নারীরা যেন তাদের অর্থনৈতিক কর্মকাণ্ডে কার্যকরভাবে অংশ নিতে পারেন তার জন্য প্রয়োজনীয় যত ধরনের আইন এবং নীতি এবং পলিসি গ্রহণ করা দরকার সেই সব করার ক্ষেত্রেও কিন্তু তারা কথা বলেছেন। এবং এই মুহূর্তে আমি যেই হলটিতে আছি সেটি হচ্ছে সেলিব্রিটি হল। এখানে আরও একটি বিষয়ে স্ট্যান্ডিং কমিটির তাদের যেই খসড়া প্রস্তাব রয়েছে সেই খসড়া প্রস্তাব তারা কিছুক্ষণের মধ্যেই সেটি পাশ করবেন বলে ধারণা করা হচ্ছে। এরই মধ্যে আমাদের হাতে এসে পৌঁছেছে। সেখানে তারা সেই বিষয়টি হচ্ছে পিস এবং শান্তি এবং আন্তর্জাতিক নিরাপত্তা, এবং সেই বিষয়েও আমরা দেখতে পাচ্ছি যে সেখানে তারা 18 দফা প্রস্তাবনা তারা এরই মধ্যে সেখানে সদস্যদের হাতে দিয়ে দিয়েছেন। কিছুক্ষণের মধ্যেই সেই সেশনটিও শুরু হবে। সেই যে 18 দফা যেই প্রস্তাবনা, খসড়া প্রস্তাবনা আমরা পেয়েছি তার মধ্যে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি 1 নম্বরে রয়েছে যে এই স্ট্যান্ডিং কমিটি তারা বলছেন যে বিশ্বের বিভিন্ন প্রান্তে যে বিভিন্ন সার্বভৌম দেশের অভ্যন্তরীণ বিষয়ে যে কোনো দেশের নাক গলানোর অভ্যাস রয়েছে সেটিকে ত্যাগ করার জন্য তারা আহ্বান জানিয়েছেন। এবং এই 18 দফা যে খসড়া প্রস্তাবনা রয়েছে সেই খসড়া প্রস্তাবনার দ্বিতীয়টিতে রয়েছে যে আন্তর্জাতিক সন্ত্রাসবাদ এবং সব ধরনের জঙ্গিবাদের বিরুদ্ধে বিশ্বের সকল রাষ্ট্র এবং পার্লামেন্টগুলো একযোগে কাজ করবে। এর পাশাপাশি তারা বলছেন যে বিশ্বের কোনো প্রান্তেই যেন আর কোনো ধরনের গণহত্যা না হয় সেই গণহত্যার বিষয়েও তারা একটি খসড়া প্রস্তাবনা এখানে দিয়েছেন। আমরা ধারণা করছি যে আর কিছুক্ষণের মধ্যে যখন এই সেশনটি শুরু হবে সেখানেও এই 18 দফা যে খসড়া প্রস্তাব সেটিও গৃহীত হবে। এই ছিল এখন পর্যন্ত আমার হাতে সব শেষ। চলে যাচ্ছি স্টুডিওতে। দর্শক, ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন সম্মেলনের খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী ওমর ফারুক। স্পেনের দক্ষিণাঞ্চলীয় ভূখণ্ডে ব্রিটিশ শাসনাধীন জিব্রাল্টারের সার্বভৌমত্ব অক্ষুণ্ণ থাকবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন। ব্রেক্সিট আলোচনায় জিব্রাল্টারের নিয়ন্ত্রণ ইস্যুটিকে শর্ত হিসেবে জুড়ে দিতে ইইউকে স্পেনের আহ্বানের প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন। তবে জিব্রাল্টার আগের মতোই ব্রিটেনের অন্তর্ভুক্ত থাকবে বলে জানান সেখানকার মুখ্যমন্ত্রী ফ্যাবিয়ান পিকার্ডো। আর সবাইকে ধৈর্য ধারণের আহ্বান জানিয়েছেন স্পেনের পররাষ্ট্রমন্ত্রী আলফনসো দাস্তেস। স্পেনের সর্বদক্ষিণে যুক্তরাজ্যের শাসনাধীন ক্ষুদ্রাকার ভূখণ্ড জিব্রাল্টার। 3 শতাব্দী আগে ভূখণ্ডটি স্পেনের হাতছাড়া হলেও তারা কখনোই এর ওপর থেকে তাদের দাবি ছাড়েনি। সম্প্রতি যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু করতেই জিব্রাল্টারের ওপর স্পেনের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবি আরও জোরালো হয়। গত মাসে স্পেন সরকার ব্রেক্সিট আলোচনায় জিব্রাল্টারের নিয়ন্ত্রণ ইস্যুটিকে শর্ত হিসেবে জুড়ে দিতে ইইউ এর প্রতি আহ্বান জানায়। এর প্রতিক্রিয়ায় ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন বলেন, জিব্রাল্টারের সার্বভৌমত্ব অপরিবর্তিত থাকবে। জিব্রাল্টার প্রসঙ্গে ব্রিটেন সরকারের অবস্থান একদম পরিষ্কার। জিব্রাল্টারের সার্বভৌমত্বে কোনো পরিবর্তন আসবে না। জিব্রাল্টার ও ব্রিটেনের জনগণের মনোভাব এক্ষেত্রে অভিন্ন। এর আগে ব্রিটেনের ক্ষমতাসীন রক্ষণশীল দলের সাবেক নেতা মাইকেল হাওয়ার্ড জিব্রাল্টার রক্ষায় প্রয়োজনে ফাল্কল্যান্ডের মতো যুদ্ধে নামার হুঁশিয়ারি দিলে ক্ষোভ জানান স্পেনের পররাষ্ট্রমন্ত্রী আলফনসো দাস্তেস। হাওয়ার্ডের মতো এত অভিজ্ঞ নেতার এমন ধৈর্যচ্যুতি অপ্রত্যাশিত বলে উল্লেখ করেন তিনি। ব্রিটেনের অযথা ধৈর্য না হারিয়ে শান্ত থাকতে হবে।
দেশের স্বার্থে সুযোগের সদ্ব্যবহার করা স্বাভাবিক, এটা নিয়ম বহির্ভূত কিছু নয়। তবে ব্রেক্সিট ইস্যুতে জিব্রাল্টারকে দর কষাকষির ক্ষেত্র হিসেবে বিবেচনা না করার আহ্বান জানিয়েছেন জিব্রাল্টারের মুখ্যমন্ত্রী ফ্যাবিয়ান পিকার্ডো। জিব্রাল্টার তার সার্বভৌম নিয়ম অনুযায়ী চলবে বলে জানান তিনি। আমরা আগে যেমন ব্রিটেনের অন্তর্ভুক্ত ছিলাম, এখনো তেমনই থাকব। আমাদের সার্বভৌমত্ব কেড়ে নেওয়ার সুযোগ কাউকে দেওয়া হবে না। গেল বছর জুনের গণভোটে ব্রিটিশ জনগণ ব্রেক্সিটের পক্ষে মত দিলেও জিব্রাল্টারবাসীর রায় যায় ইউরোপে থাকার পক্ষে। জিব্রাল্টার ইস্যুতে একটি সমাধানে পৌঁছাতে, সেই সঙ্গে বিচ্ছেদের পরেও অর্থনীতি, বাণিজ্য সহ নিরাপত্তা খাতে জোটের সঙ্গে অংশীদারিত্ব গড়ে তুলতে আগ্রহ প্রকাশ করে ব্রিটেন। এছাড়া ব্রিটেনে অবস্থানরত 30 লাখ ইউ নাগরিক ও জোট দেশগুলোর বসবাসরত 10 লাখ ব্রিটিশ নাগরিকের ভবিষ্যৎ নির্ধারণে তারা একটি চুক্তিতে পৌঁছানোর কথা জানায়। শুরুতে প্রধানমন্ত্রী থেরেসা মে মন্দ চুক্তির চেয়ে চুক্তিবিহীন ব্রেক্সিট শ্রেয় জানালেও পরে ব্যবসায়ী মহলের আহ্বানে তিনি ব্রাসেলসকে পাঠানো চিঠিতে সুর পাল্টান। চুক্তি না হলে বাণিজ্যের ওপর চড়া শুল্ক আরোপ করা হবে এবং সন্ত্রাসবাদ মোকাবেলায় একত্রে কাজ করার সুযোগ কমে আসবে বলে মত ব্যবসায়ী নেতাদের। সঞ্জনা চৌধুরী, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ে আরো যা দেখবেন। তীব্র দাবদাহে পুড়ছে ভারতের পূর্ব ও উত্তরাঞ্চল, তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। জম্মু কাশ্মীরে ভূমিধসে 3 জনের মৃত্যু। ইরাকের পশ্চিম মসুলে দেশটির সরকারি বাহিনীর চলমান আইএস বিরোধী অভিযানে অন্তত 40 জঙ্গি নিহত হয়েছে। এছাড়াও চলমান এই অভিযানে আরো বেশ কয়েকটি এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নেয়ার দাবি করেছে ইরাকি সেনারা। এছাড়াও ইরাকের সিরিয়ার সীমান্তবর্তী আলবাজ শহরে সরকারি বাহিনীর বিমান হামলায় অন্তত 50 আইএস জঙ্গি নিহত হয়েছে। এদিকে সৌদি আরবকে সন্ত্রাসীদের পৃষ্ঠপোষক হিসেবে অভিহিত করে দেশটির বহু নাগরিক ইরাকে সন্ত্রাসী কার্যকলাপ পরিচালনা করছে বলে অভিযোগ করেছেন ইরাকি প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি। সোমবারও ইরাকের পশ্চিম মসুলে আইএসের বিরুদ্ধে দেশটির সরকারি বাহিনীর অগ্রাভিযান অব্যাহত ছিল। এদিন মসুলের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় বাবজাদিদ এলাকায় জঙ্গি গোষ্ঠীটির বিরুদ্ধে কমান্ডো অভিযানে অংশ নেয় মার্কিন সমর্থিত ইরাকি সেনারা। এতে দুপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত অর্ধশত আইএস জঙ্গি নিহত হয় বলে দাবি করে ইরাকি সেনাবাহিনী। একই সঙ্গে ইরাকি সেনারা এই মুহূর্তে 300 মিটার অদূরের আইএস নিয়ন্ত্রিত আল নুরি মসজিদ এলাকার দিকে অগ্রসর হচ্ছে বলেও জানানো হয়। কয়েক মাস নয়, আমরা কয়েক সপ্তাহের মধ্যেই পুরো মসুল আইএস মুক্ত করব। ইরাকের জনগণকে বলতে চাই, খুব শিগগিরই সুসংবাদ আসছে, আইএসের পতন শুরু হয়েছে। মসুল ছাড়াও এদিন সিরিয়া সীমান্তবর্তী আলবাস শহরে আইএসের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালায় ইরাকি বাহিনী। এতে অর্ধশতাধিক আইএস জঙ্গি নিহতের পাশাপাশি জঙ্গি গোষ্ঠীটির বেশ কয়েকটি অস্ত্রাগার ও যানবাহন গুড়িয়ে দেওয়া হয়েছে বলেও দাবি করা হয়। এ অবস্থার মধ্যেই সোমবার ইরাকের রাজধানী বাগদাদে দেশটির প্রধানমন্ত্রী হায়দার আল আবাদির সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার এবং এক শীর্ষ মার্কিন সামরিক কর্মকর্তা। ইরাকে আইএস বিরোধী অভিযানের সবশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা করতে ও দেশটিতে যুদ্ধরত মার্কিন সেনাদের কাছ থেকে অভিযানের অগ্রগতি সম্পর্কে জানতে কুশনারের এই ইরাক সফর বলে জানিয়েছে গণমাধ্যম। এদিকে লেবাননের একটি টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে ইরাকি প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি বলেছেন, সৌদি আরবকে রাষ্ট্রীয়ভাবে সন্ত্রাসীদের মদতদাতা হিসেবে বিবেচনা করার অধিকার তার দেশের জনগণের রয়েছে। ইরাকে সাম্প্রতিক বেশ কয়েকটি সন্ত্রাসী হামলার ঘটনায় সৌদি নাগরিকরা জড়িত উল্লেখ করে দেশটির সন্ত্রাসীরা ইরাকে বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করছে বলেও অভিযোগ করেন ইরাকি প্রধানমন্ত্রী। অন্য কর্মকার, সময় সংবাদ। কলম্বিয়ায় সেনা অভিযানে বিদ্রোহী গোষ্ঠী ন্যাশনাল লিবারেশন আর্মির 10 সদস্য নিহত হয়েছেন। সোমবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী লুইস কার্লোস ভিলেগাস এ তথ্য জানিয়েছেন। নিহতদের মধ্যে 5 জন পুরুষ এবং 3 জন নারীর পরিচয় পাওয়া গেছে। অভিযানে বিদ্রোহীদের কাছ থেকে বিপুল পরিমাণ গোলা বারুদ ও অস্ত্র উদ্ধার হয়েছে। বিদ্রোহীদের সঙ্গে কলম্বিয়ার সরকার শান্তি আলোচনা চালিয়ে যাচ্ছে। কারাগারে বন্দী বিদ্রোহীদের মুক্তির বিষয়ে দর কষাকষির কারণে এখনও তাদের সঙ্গে শান্তি চুক্তি করা সম্ভব হয়নি। গত 52 বছরে শতাধিক নাগরিককে অপহরণ করেছে এনএলএ। মূলত অপহরণ, তেল ও বিদ্যুৎ কেন্দ্রে বিস্ফোরণের মাধ্যমে সরকারকে চাপে ফেলার পাশাপাশি নিজেদের জন্য অর্থ সংগ্রহ করে থাকে এ সশস্ত্র সংগঠনটি।
যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের সেন্ট লুইসের একটি কারখানায় বয়লার বিস্ফোরণে 3 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও 4 জন। এদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। সোমবার সকালে লয়লাং নামের বাক্স তৈরির কারখানায় এ দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণে পাশের আরও 3টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। শহরটির দমকল বাহিনীর প্রধান ডেনিস ডেনকারসন জানান, অতিরিক্ত চাপের কারণে বয়লারটির বিস্ফোরণ হয়ে থাকতে পারে। তবে ঠিক কী কারণে তা বয়লারের রেকর্ড অনুসন্ধানের পর জানা যাবে। There in Soulard. Jake, are you with us? Yes, I am. Jake, did you hear 1 or 2 explosions? যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার একটি ট্রাক স্ট্যান্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। সোমবার ওপালকা বাণিজ্যিক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এর ফলে সৃষ্ট প্রচণ্ড কালো ধোঁয়ার কারণে পাশে অবস্থিত বিমানবন্দরের 2টি রানওয়ে বন্ধ করে দেওয়া হয়। খবর পেয়ে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পৌনে 1 ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে কমপক্ষে 30টি ট্রাক পুড়ে গেছে। প্রত্যক্ষদর্শীদের ধারণা, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন লেগে থাকতে পারে। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। চীনের আপত্তি সত্ত্বেও ভারতের অরুণাচল প্রদেশে সফর করলেন তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামা। অরুণাচলে কয়েকটি বৌদ্ধ ধর্মের প্রচার ও প্রশিক্ষণের উদ্দেশ্যে তিনি আসামের গুয়াহাটি ছেড়ে যান। সেখানে তার বেশ কয়েকটি ধর্মীয় কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে। এছাড়া রাজ্যটির চীনা সীমান্তবর্তী তাওয়াং সফর করবেন দালাই লামা। এই সফরকে ঘিরেই আপত্তি তুলেছে চীন। এ ব্যাপারে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় নোবেলজয়ী দালাই লামাকে সম্মানিত অতিথি উল্লেখ করে তার সব স্থানে সফরের স্বাধীনতা আছে বলে জানায়। দালাই লামার এই সফর ইন্দো চীন সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না বলেও জানায় নয়াদিল্লি। ভারত পাকিস্তানের মধ্যে বিরোধ প্রশমনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যস্থতা করতে পারেন বলে জানিয়েছেন জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি। সোমবার এক সংবাদ সম্মেলনে তিনি কথা জানান। কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণ রেখায় দুই দেশের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে এমন আভাস দিলেন হ্যালি। বড় ধরনের বিপর্যয়ের আগেই যুক্তরাষ্ট্রের বর্তমান প্রশাসন একটি সমাধানে পৌঁছাতে আগ্রহী বলে জানান তিনি। এর মধ্য দিয়ে ইন্দো পাক সংকটে যুক্তরাষ্ট্রের নাক না গলানোর অবস্থান থেকে সরে আসতে পারে ওয়াশিংটন। কলম্বিয়ার মুকোয়ায় বৃষ্টি বন্যায় সৃষ্ট ভূমিধসের ধ্বংসস্তূপ থেকে সোমবার একজনকে জীবিত উদ্ধার করেছে দেশটির উদ্ধারকারী দল। শনিবার ঘটে যাওয়া ধ্বংসযজ্ঞে এ পর্যন্ত 262 জনের প্রাণহানির খবর নিশ্চিত করেছে দেশটির সরকার। যদিও স্থানীয় সংবাদ মাধ্যমে এর সংখ্যা 300 ছাড়িয়েছে বলে জানায়। মৃতদের মধ্যে 45 জন শিশু রয়েছে। এ পর্যন্ত মাত্র 50 জনের মরদেহ চিহ্নিত করা গেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সোমবার আবারও উদ্ধার অভিযান শুরু করেছে দেশটির সম্মিলিত বাহিনী। দুর্যোগের কবলে নিঃস্ব 500 মানুষ জরুরি আশ্রয় কেন্দ্রে অবস্থান করছেন। এদিকে আশ্রয় কেন্দ্রগুলোতে খাবার, বিশুদ্ধ পানি, বিদ্যুৎ সংকটের পাশাপাশি পয়ঃনিষ্কাশন ব্যবস্থা নিয়ে দুর্ভোগে পড়েছেন আশ্রয় নেওয়া মানুষজন। রোববার ক্ষতিগ্রস্ত এলাকা আবারও পরিদর্শন করেন দেশটির প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল সান্তোস। জারি করা হয়েছে জরুরি অবস্থা। অস্ট্রেলিয়ায় ঘূর্ণিঝড় ডেবির প্রভাবে সৃষ্ট বন্যায় মা সহ 2 শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 6 জনে। বৈরী আবহাওয়ায় গাড়ি নিয়ে বের হলে তাদের গাড়ি বন্যার পানিতে তলিয়ে যায়। মঙ্গলবার নিউ সাউথ ওয়েলসের একটি নদী থেকে তাদের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। শক্তিশালী ঘূর্ণিঝড় ডেবির আঘাতে অস্ট্রেলিয়ার উত্তর পশ্চিম উপকূলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গৃহহীন হয়ে পড়েছে হাজারো মানুষ। সতর্কতা জারির পাশাপাশি বাসিন্দাদের বাড়ির বাইরে না যাবার পরামর্শ দিয়েছে দেশটির সরকার। রাস্তাঘাটে পানি জমে যাওয়ার ফলে ব্যাহত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে বহু ঘরবাড়ির বিদ্যুৎ সংযোগ। ভারতের জম্মু কাশ্মীরে ভূমিধসে 3 জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে অন্তত 7 জন। স্থানীয় সময় সোমবার দুপুরে কিশতোয়ার মহাসড়কে 125 মিটার উঁচু একটি পাহাড় আকস্মিক ধসে পড়লে এই ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে 2 জন নিহত হন। হাসপাতালে নেওয়া হলে আরও একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। এছাড়া আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। বিশ্বে দুর্যোগপ্রবণ দেশের মধ্যে ভারত অন্যতম। ফলে বন্যা, খরা, ভূমিধস, ভূমিকম্প সহ নানা প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হতে হয় দেশটিকে। ভারতের বিভিন্ন রাজ্যে তীব্র দাবদাহ অব্যাহত রয়েছে। দেশটির পূর্ব ও উত্তরাঞ্চলীয় বেশিরভাগ এলাকাতে তাপমাত্রা এখনও প্রায় 40 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এর মধ্যে সবচেয়ে বেশি দাবদাহে পড়ছে বারাণসী, ভুবনেশ্বরের বাসিন্দারা। প্রচণ্ড গরমে প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না অনেকেই।
শুধু বাসিন্দারাই নয়, এর প্রভাবে পশু পাখিদের অবস্থাও সংকটাপন্ন। চিড়িয়াখানাগুলোয় পশু রক্ষায় নেওয়া হচ্ছে বিশেষ ব্যবস্থা। দাবদাহ আরও কয়েকদিন স্থায়ী হবে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। এছাড়াও ক্ষতিকর এল নিনোর প্রভাবে গেল বছরের তুলনায় এবছর বৃষ্টিপাত কম হবে বলেও জানানো হয়। গেল সপ্তাহে তীব্র দাবদাহের ফলে 6 জনের মৃত্যু হয়। সাইবার হ্যাকিং এর মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের 8 কোটি 10 লাখ ডলার চুরির ঘটনায় উত্তর কোরিয়ার সম্পৃক্ততার জোরালো প্রমাণ পেয়েছে সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান কাসপারস্কি ল্যাব। সংবাদ মাধ্যম রয়টার্সে দেয়া এক বিবৃতিতে একথা জানিয়েছে কাসপারস্কি ল্যাব কর্তৃপক্ষ। রুশ সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠানটির 58 পৃষ্ঠার প্রতিবেদনে ল্যাজারাস নামের একটি হ্যাকার গ্রুপের নাম উঠে আসে। প্রতিবেদনে বলা হয়, ল্যাজারাস গ্রুপের হ্যাকাররাই উত্তর কোরিয়া থেকে আইপি অ্যাড্রেস ব্যবহার করে ইউরোপে একটি সার্ভার পরিচালনা করে। আর এই হ্যাকিং গ্রুপের সব ধরনের তথ্য কাসপারস্কি কর্তৃপক্ষের কাছে রয়েছে বলেও জানায় প্রতিষ্ঠানটি। এর আগে নিউ ইয়র্ক ফেডারেল রিজার্ভ আর যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থা এফবিআই রিজার্ভ চুরির সাথে উত্তর কোরিয়ার সম্পৃক্ততার কথা জানায়। পরীক্ষামূলকভাবে যাত্রা শুরু করেছে মার্কিন বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং এর নতুন এবং বৃহত্তম ড্রিমলাইনার জেট 787-10। শুক্রবার 31 কোটি 30 লাখ ডলার মূল্যের এই হাইটেক বিমানের পরীক্ষামূলক উড্ডয়ন সম্পন্ন হয়। বিশ্ববাজারে বোয়িং এর যাত্রীবাহী জাম্বো জেটের বিক্রি বাড়াতেই নতুন এই বিমান তৈরি করছে প্রতিষ্ঠানটি। বোয়িং এর সাউথ ক্যারোলাইনার নর্থ চার্লসটন তৈরি হচ্ছে এই বিমান। ওয়াশিংটনের বাইরে বোয়িং এর একমাত্র ফ্যাক্টরি এটি। চলতি বছরের প্রথম 3 মাসে রেকর্ড সংখ্যক গাড়ি ডেলিভারি দিয়েছে মার্কিন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা। জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত অন্তত 25,000 গাড়ি ডেলিভারি দিয়েছে প্রতিষ্ঠানটি। 2016 সালের একই সময়ের তুলনায় যা 70% বেশি। নির্মাণ সংক্রান্ত জটিলতার কারণে গেল বছরের শেষ 3 মাসে 9% পর্যন্ত কমে টেসলার গাড়ি ডেলিভারির সংখ্যা। গেল সপ্তাহে $180 কোটি বিনিময়ে টেসলার 5% শেয়ার কিনে নেয় চায়না টেনসেন্ট হোল্ডিংস। 2003 সালে যাত্রা শুরু করা এই প্রতিষ্ঠানটির একটি স্পেস রকেট ফার্মেরও স্বত্বাধিকারী। মাঝারি আকারের টেসলার গাড়িগুলো যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি আরামদায়ক এবং সুলভ মূল্যে পাওয়া যায়। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। রাশিয়ার মেট্রো রেলে সন্ত্রাসী হামলায় মোট সন্দেহভাজন কিরগিজ বংশোদ্ভূত রুশ নাগরিক। শ্রদ্ধা ভরে নিহতদের স্মরণ। সিরিয়ার ইদলিবে বিমান হামলায় নিহত অন্তত 60। দেশটিতে আবারও সন্ত্রাস বিরোধী অভিযান শুরুর ঘোষণা তুরস্কের। মধ্যপন্থী বিদ্রোহীদের নতুন জোট গঠনের প্রস্তুতি। সন্ত্রাসবাদ মোকাবিলায় একসঙ্গে কাজ করতে রাজি যুক্তরাষ্ট্র মিশর। জাতিসংঘের জনসংখ্যা তহবিলে অর্থ বরাদ্দ বাতিল করল ট্রাম্প প্রশাসন। এবং ব্রেক্সিট আলোচনায় জিব্রাল্টারের সার্বভৌমত্ব নিয়ে আপোষ করবে না যুক্তরাজ্য। সবাইকে ধৈর্য ধারণের আহ্বান স্পেনের। এই ছিল আন্তর্জাতিক সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.টিভি। সঙ্গে থাকুন সময়।